আমার কোলে বসার জন্য ট্যাক্স কি তোমার ছেলে দেবে নাকি তুমি দেবে? আলভির কথা শুনে অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আলভি মুখে কিছু না বলে অলির ঠোঁটে আলতো চুমু এঁকে দেয়। অলি হতভম্ব হয়ে আলভির দিকে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলভি ভ্রু নাচিয়ে বলে, কি, আগামী কালকের ট্যাক্সও কি এখনই দিতে চাইছ নাকি? কথাটা শুনে অলি তড়িঘড়ি করে আলভির কোল থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। আলভি কার ড্রাইভ করছে। পাশের সিটেই অলি বসে আছে, দৃষ্টি বাইরে নিবন্ধ। হঠাৎ করেই অলি বলে ওঠে, গাড়িটা একটা ব্যাংকের সামনে থামান একটু। অলির কথায় আলভি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই অলি ফের বলে ওঠে, বলেছিলাম না নোমান ভাইয়া 10 লক্ষ টাকার বিনিময়ে আমাকে পালাতে সাহায্য করেছিল। তো তাকে টাকাগুলো দিতে হবে না? আলভি পুনরায় সামনের দিকে ফোকাস করে বলল, আমি দিয়ে দেব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনি তো আগেই আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন। তো নোমান ভাইয়াকে টাকাগুলো আমিই দিতে চাইছি। দেখো অলি, বললাম তো আমি দিয়ে দেব। আলভির কথায় অলি গাল ফুলিয়ে চুপচাপ বসে রইল। টাকাগুলো সে দিলে কি হবে? যদি আলভি তাকে টাকাগুলো খরচই করতে না দেয় তাহলে টাকাগুলো দিয়েছেই বা কেন? আপনি টাকাগুলো আমাকে দিয়েছিলেন যাতে আমাকে কারো মুখাপেক্ষী হতে না হয়। কিন্তু আপনি তো আমাকে টাকাগুলো খরচই করতে দেবেন না বলে মনে হচ্ছে। আলভি শান্ত কণ্ঠে বলল, অবশ্যই খরচ করবে, যখন আমি থাকব না তখন। কথাটা শুনে অলি হকচকিয়ে আলভির পানে তাকায়। তবে সে কিছু বলার আগেই আলভি গাড়িটা ব্রেক করে। নামুন ম্যাডাম, চলে এসেছি। আলভি নেমে গেল। তারপর ঘুরে এসে অলিকেও নামতে সাহায্য করল। কিন্তু অলি এখনও আলভির বলা কথাটা নিয়েই ভাবছে। আলভি অলিকে নিয়ে একটা টেবিলে বসে বলল, কি খাবে? হঠাৎ এহেন প্রশ্নে অলি চমকিত নয়নে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল তারা হসপিটালে না গিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। এখানে কেন? আলভি মেনু কার্ড হাতে নিয়ে তাতে চোখ বুলায়। ব্রেকফাস্ট করনি, ভুলে গেছ? অলি চুপ করে থাকল। কিছুক্ষণ আগেও মনে ছিল কিন্তু আলভির সেই কথাটা শুনে সে কিছুক্ষণের জন্য সবকিছুই ভুলে গিয়েছিল। আচ্ছা আলভি এভাবে কথাটা না বললেও তো পারত, তাই না? আলভি না হয় বলেছেই, অলির কেন এত খারাপ লাগছে? কি হলো, তাড়াতাড়ি করো, সময় নেই। অলি ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, পাস্তা খাবো। আলভি ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করল। এরই মাঝে অলি বলে ওঠে, আপনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? আলভির কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আমি কোথাও যাচ্ছি না অলি, তবে পরিস্থিতি কখন কিরকম হয় তা তো বলা যায় না তাই না? অলি আচমকাই আলভির টেবিলের উপর রাখা হাতটা ধরে অসহায় কণ্ঠে বলতে শুরু করল, আমাকে সবাই ছেড়ে গেছে, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে পেয়ে নিজেকে সামলাতে পেরেছি। আপনিও ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। আমার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি হয়ে যাব আশ্রয়হীন, অস্তিত্বহীন। আলভি অলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম হানিবি, শুধু তোমার জন্যই ফিরে এসেছি। আমৃত্যু তোমার জন্যই ফিরে আসব। পরিস্থিতির চাপে পথ ভিন্ন হতে পারে কিন্তু আমার লক্ষ্য আর উদ্দেশ্য একমাত্র তুমি অবধি পৌঁছানো। জীবনের যেই রাস্তা ধরেই হাঁটি না কেন শেষ অবধি আমি বারবার, হাজারবার তোমার কাছেই ফিরে আসব। শুধু তুমি আমার জন্য অপেক্ষা করো। অলি মৃদু হাসল, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এরই মাঝে ওয়েটার খাবার নিয়ে আসে। অলি খুশিমনে খাবার খাচ্ছে। তাকে খেতে দেখে আলভিও স্যান্ডউইচে একটা বাইট দিতেই যাবে তখনই সে এমন কিছু দেখল যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে স্যান্ডউইচটি আলগোছে পুনরায় টেবিলের উপর রেখে রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে রইল। অলি আনমনে খেয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর আলভির দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে আসে। আলভিকে একভাবে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে অলি নিজেও পেছনের দিকে ঘুরে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। উর্মিলা আর দিহান অন্য একটা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। দৃশ্যটা দেখে অলি হা করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে আবারও আলভির দিকে তাকিয়ে দেখল আলভি ভয়ানক দৃষ্টিতে তাদের দিকেই আছে। তার চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ দুটোতেও রক্তিম আভা ফুটে উঠেছে। অলি একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমরা হয়তো ভুল দেখছি, আপনি প্লিজ শান্ত হন। আলভি তোরাক করে হাত দিয়ে টেবিলে উপর ঠাস করে বাড়ি দিতেই চারদিকে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ে। উর্মিলা আর দিহান শব্দের উৎস খুঁজতে আশেপাশে তাকাতেই আলভিকে আবিষ্কার করল। উর্মিলা ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। আলভি বিদ্যুতের গতিতে তাদের দিকে এগিয়ে গিয়ে দিহানের শার্টের কলার চেপে ধরে। এই তুই ওর সাথে কি করছিস?
আলভির রক্তিম চেহারাটা দেখে দিহান কিছুটা ঘাবড়ে গেলেও নরম কণ্ঠে বলে, প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না। আমাকে ছাড়, আমি তোকে এক্সপ্লেইন করছি। অলি এগিয়ে এসে আলভির শার্ট ধরে টানতে লাগল। আলভি অলির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি সবাইকে বাঁচাতে চলে আসো কেন? আজব, যখন দেখো আমার মাথা ঠান্ডা আছে তখন তো আমার কাছেও আসো না, কিন্তু যখন দেখো আমি রেগে আছি তখন এমন অদ্ভুত বিহেভ করো কেন? তুমি কি চাও আমি ওকে ছেড়ে তোমার উপরে রাগ ঝাড়ি? আশেপাশের সবাই আলভির চিল্লিয়ে বলা কথাগুলো শুনে মুখ চেপে হেসে ওঠে। এদিকে অলি তো লজ্জায় জবুথবু হয়ে আলভির শার্টের কোণা ছেড়ে দেয়। ভীষণ অস্বস্তি লাগছে। অন্যদিকে অলিকে লজ্জা পেতে দেখে আলভির রাগ শূন্যের কোঠায় নেমে আসে। সে একটা বিরক্তির শ্বাস ফেলে উর্মিলাকে টেনে নিয়ে যেতে লাগল। যাওয়ার আগে দিহানের উদ্দেশ্যে করা ভাবে বলল, কাজটা তুই ঠিক করলি না দিহান, তোকে আমি দেখে নেব। আলভি একমনে গাড়ি চালাচ্ছে, পাশের সিটে অলি আর ব্যাকসিটে উর্মিলা বসে আছে। উর্মিলার গলা শুকিয়ে আসছে। আলভি দিহানকে আর তাকে একসাথে দেখে ফেলেছে, এবার কি হবে? তার মা যদি একবার এই ব্যাপারে জানতে পারে তাহলে তো তাকে খুঁতারা চিহ্ন ন করে ফেলবে। অলি একবার আলভির দিকে তাকাচ্ছে তো একবার পেছনে ঘুরে উর্মিলার দিকে তাকাচ্ছে। হসপিটালের সামনের পার্কিং লটে গাড়ি থামিয়ে আলভি গাড়ি থেকে নেমে যায়। তারপর অলির হাত ধরে তাকে বের করে কোনো কথা না বলেই গাড়ির দরজা লক করে দেয়। উর্মিলা ভীত স্বরে বলে ওঠে, ভাইয়া আমাকে বের হতে দে। কার লক করে দিলি কেন? আলভি কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই অলি পেছনে থেকে তার শার্টের কোণা টেনে ধরল। আপুকে রেখে যাবেন না প্লিজ, তাকে বেরোতে দিন। আলভি বিরক্ত হয়ে অলিকে কোলে তুলে নিল। তারপর সোজা হসপিটালের ভেতরে চলে গেল। অলি নামার জন্য হাতপা ছুটছে কিন্তু আলভি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না। এদিকে আলভিকে এভাবে প্রবেশ করতে দেখে ডাক্তার থেকে নার্স, প্যাশেন্ট সবাই অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চাহনি দেখে অলি ছোটার বৃথা চেষ্টা না করে অচেতন হবার ভান ধরে চোখ বুজল। ফলস্বরূপ কয়েকজন ওয়ার্ডবয় এগিয়ে এসে বলল, স্যার ওনার কি হয়েছে? স্ট্রেচার আনব? অবস্থা তো বেশ ক্রিটিক্যাল মনে হচ্ছে। আলভি দাঁত কিরমির করে বলল, ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, যেটা শুধু আমিই দিতে পারব। আপনারা সরুন। তারা সরে যেতেই আলভি অলিকে নিয়ে নিজের পার্সোনাল রুমে আসল। আর ভান করতে হবে না, এসে গেছি আমরা। চোখ হলো নয়তো সত্যি সত্যি স্পেশাল ট্রিটমেন্ট দেব। অলি ফট করেই চোখ খুলে ফেলল। আলভি অলিকে নামিয়ে দিতেই অলি বলে ওঠে, আপনি তো ভারী নির্লজ্জ। অতগুলো লোকের সামনে আমাকে কোলে তুললেন কেন? আমার সাথে কি পা নেই? আমি কি হেঁটে আসতে পারতাম না? আলভি একটা শ্বাস ফেলে বলল, তুমি চুপচাপ নিজের পায়ে হেঁটে এলে, আমাকে নির্লজ্জ হতে হতো না। তুমিই আমাকে নির্লজ্জ বানাচ্ছ হানিবি, তাই আমার এই নির্লজ্জতা তো তোমাকেই সহ্য করতে হবে। আলভির কথা শুনে অলি না চাইতেও লজ্জা পেয়ে যায়। আর আলভি এই জিনিসটাই ইদানিং ভীষণ এনজয় করে। অলি কথা ঘুরিয়ে বলল, আপনি আপুকে রেখে এলেন কেন? সে গাড়ির ভেতর একা একা কি করবে? এই শাস্তিটা ওর জন্য খুবই কম। ওকে রূপসার মতো থাপড়ানো উচিত ছিল। আমি তো ভাবতেই পারছি না দিহানের বাচ্চাটাও আমার সাথে বেইমানি করল। ওর থেকে আমি এমনটা কখনো আশা করিনি। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি এক মিনিট দিহান ভাইয়ের বাচ্চাও আছে নাকি? আর থেকে থাকলেও সে আপনার সাথে কি করেছে? উর্মি আপুর সাথে লাইন তো দিহান ভাই মেয়ে তারা চিহ্নরেছে। আপনি শুধু শুধু ওনার বাচ্চাকে দোষারোপ করছেন কেন? এই রকম সিচুয়েশনে অলির এই কথা শুনে আলভি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। কিন্তু তার ভীষণভাবে ইচ্ছা করছে কোনো কিছু আছাড় মাতারা চিহ্নরতে। দিহান যে উর্মির সাথে লাইন মেয়ে তারা চিহ্নরেছে সেটা বুঝতে পারলে, আর আমি যে রাগের বশে দিহানের বাচ্চা বলে ফেলেছি সেটা বুঝতে পারলে না? এই জন্যই তো বলেছি, তুমি সবার টাই বোঝো আমার টাই বোঝো না। ওহ সরি আসলে উর্মি আপুর ব্যাপারটা নিয়ে আমিও ভীষণ চমকে গেছি। সেই জন্যই সহজ কথাটাও বুঝতে পারিনি। দেখলেন, সেদিন তো খুব বড় গলায় বললেন দিহান ভাই রিফাতের মতো নয়। এখন দিহান ভাইকে কেমন বুঝলেন? আলভি কিছুক্ষণ চুপ থাকল। তারপর নিজেকে ধাতস্থ করে একটা শ্বাস ফেলে বলল, চলো তোমাকে নোমানের নানুর সাথে দেখা করিয়ে আনি। অলি হ্যাঁ বোধক মাথা নাড়ে। নোমানের নানুর কেবিনে আসতেই অলির দেখা হয় নোমানের সাথে। সে নানুর পাশেই বসেছিল। অলিকে দেখে নোমানের নানু ভীষণ খুশি হলেন। আসসালামু আলাইকুম নানু, আমি অলি। অলি গিয়ে নানুর পাশে বসতেই তিনি বলে উঠলেন, তোমার কথা নোমান বলেছে আমাকে।
তবে নোমানের বর্ণনা থেকেও তুমি সামনাসামনি বেশি মিষ্টি দেখতে। কথাটা শুনে অলি আর নোমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও আলভি জ্বলন্ত চোখে নোমানের দিকে তাকায়। ভারী গলায় বলে ওঠে, নোমান অলির সম্বন্ধে অনেক বর্ণনাই দিয়েছে দেখছি। নোমান ম্লান হেসে বলল, ভুল বুঝবেন না ভাই। অলিকে আমি বোনের নজরে দেখি। আগে যা কিছু করেছিলাম তা নিতান্তই চাপে পড়ে করেছিলাম। আলভি প্রসঙ্গ পাল্টে বলল, 20 মিনিট পর ওনার সার্জারি শুরু হবে। কথাটা বলেই আলভি দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলভি দ্রুত গাউন, গ্লাভস, মাস্ক পরে অস্ত্রোপচারের প্রস্তুতিমূলক কক্ষে ঢুকে পড়ে। চোখে তার অদ্ভুত এক ধরনের দৃঢ়তা। 30 মিনিট পর সার্জারির সময় ঘনিয়ে আসছে। রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই আলভি কেবিনে ঢুকল। সময় হয়ে গেছে, শুধু এতটুকুই বলল। হাসপাতালের স্ট্রেচারে করে নানুকে নেওয়া হচ্ছে। অপারেশন থিয়েটারের বাতাসে এক ধরনের কোল্ড স্টেরাইল গন্ধ। চারপাশে হালকা গুঞ্জন, যন্ত্রপাতির সুরসুর শব্দ, এনেস্থেসিয়া টিম রোগীকে ঘিরে ব্যস্ত। আলভি হাত ধুয়ে অপারেটিং টেবিলের পাশে এসে দাঁড়ায়। নানু একবার আলভির দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, তুমি আমার নাতির মতোই, আমার জন্য দোয়া করো, ভাই। আলভি মাথা নেড়ে বলল, আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন নানু। চিন্তা করবেন না। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে অলি আর নোমান। পুরো হসপিটালের বাইরে গার্ডস থাকে সর্বক্ষণ, তাই অলির জন্য আলভি আলাদা করে কোনো গার্ডস রাখেনি বা অলিকে রুমেও লক করে রাখেনি। সার্জারি শুরু হলো। আলভি তার টিম নিয়ে কাজ করছে। বাইপাস সার্জারির সময় যে সতর্ক লাগে সেটুকুই ঠিকঠাক রাখার চেষ্টা করছে সে। মাঝে মাঝে সহকারী নার্স মেডিকেল রিডিং জানায়, সব কিছু এখনও স্বাভাবিক আছে। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়। 1.5 ঘন্টা পর সার্জারির মূল অংশ শেষ হয়। হৃৎপিণ্ডে সফলভাবে বাইপাস বসানো হয়েছে। আলভি দীর্ঘশ্বাস ফেলে। অবশেষে 3 ঘন্টা পর অপারেশন শেষ হয়। বাইরে বেরিয়ে এসে আলভি নোমান আর অলির সামনে দাঁড়িয়ে বলল, সার্জারি সফল হয়েছে। এখন কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখতে হবে, চিন্তার কিছু নেই। নোমান মাথা নিচু করে বলল, ধন্যবাদ, ভাই। আলভি কিছু বলল না, হালকা মাথা নেড়ে সেখান থেকে হেঁটে চলে গেল। অলিও তাকে অনুসরণ করতে লাগল। আলভি হাঁটতে হাঁটতে কার্ডিয়াক ব্লকের ভেতরের অনকল রুমে ঢুকল। এটাই তার পার্সোনাল রুম। গাউনটা খুলে চেয়ারটায় ঝুলিয়ে রাখল আলভি। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নায় তাকিয়ে থাকল কয়েক মুহূর্ত। চোখে ক্লান্তি জমেছে। অলি রুমে থাকা সোফায় নির্লিপ্ততা ভাবে বসে আছে। সে বেশ বুঝতে পারছে আলভি কতটা স্ট্রিক্ট লাইফ লিড করছে। সারাদিন কত ব্যস্ত থাকে সে। আলভি বের হতেই অলি তার দিকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, দিহান ভাই কল দিয়েছিলেন। আলভি যেন শুনেও শুনল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন দুপুর 2:30 বাজে। অলি আলভির দিকে এগিয়ে এসে বলল, দিহান ভাই বললেন উর্মি আপু অনেক কান্নাকাটি করছে। আপনি প্লিজ এবার অন্তত আপুকে বেরোতে দিন। উর্মি কান্না করছে শুনে আলভির মধ্যে একটু মায়া জাগ্রত হল। যতই হোক, একমাত্র আদরের বোন তার। সম্পর্কটা সাপ বেজির হলেও বোনকে সে অনেক ভালোবাসে। আলভি একটা চাপা শ্বাস ফেলে বলল, চলো। আলভি অলিকে নিয়ে আবারও নোমানের কাছে এলো। আলগোছে অলির হাতে একটা চেক ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার নোম্যান ভাইকে গিয়ে দিয়ে এসো। কুইক। অলি প্রথমে না বুঝলেও চেকটা দেখে বুঝতে পারল যে এটা টাকার চেক। সে এগিয়ে গেল নোমানের দিকে চেকটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা রাখুন। নোমান একবার অলির দিকে তাকিয়ে তারপর চেকটার দিকে তাকায়, এটা কি, মিসেস অলি? অলি হালকা হেসে বলল, আমি বলেছিলাম না আপনাকে তাদের থেকেও দ্বিগুণ টাকা দেব? এটাই সেই টাকা। নোমান কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার এটা লাগবে না মিসেস অলি। আলভি ভাই বিনামূল্যেই আমার নানুর সার্জারি করে দিয়েছেন। এখন আর টাকা দিয়ে আমি কি করব? অলি চোখ তুলে নোমানের দিকে তাকায়। আমি জানি না আপনি কি করবেন, কিন্তু আমি যখন দেব বলেছি তখন আপনাকেও নিতেই হবে। অবশ্য এই টাকাগুলো আমার আরও আগেই দেয়ার কথা ছিল, কিন্তু আপনি তো জানেনই আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। তারা আমাকে ছেড়ে চলে গেছেন, সেই জন্যই দেরি হয়েছে। আপনি প্লিজ টাকাগুলো রাখুন। নোমান বেশ কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে রইল। আমি নিতে পারব না মিসেস অলি, তুমি দয়া করে জোর করো না। অলি ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন নিবেন না? আপনি তখন বলেছিলেন না যে আমাকে বোন হিসেবে দেখেন? তাহলে আমি সেই বোন হিসেবেই আপনাকে টাকাগুলো দিচ্ছি। আপনি যদি না নেন তাহলে আমি বুঝব যে আপনি তখন কথার কথা বলেছেন।
আপনি মন থেকে আমাকে বোন হিসেবে মানেন না। আমি খুব কষ্ট পাব। অলির কথাগুলো শুনে নোমান একটা ছোট্ট ঢোক গিলে মনে মনেই বলল, ফ্লাওয়ার কুইন, আমি সত্যিই আপনাকে আমার বোন বলে মানি না। কখনো মানতেও পারব না। কথার কথাই বলেছিলাম, তবে আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি অলরেডি অনেক সাফার করছেন। নোমান মুখে হাসি টেনে অলির হাত থেকে চেকটি নিয়ে নিল। ভালো থেকো মিসেস অলি। ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে। অলি মুচকি হেসে মাথা নাড়ায়, অবশ্যই ভাইয়া। আপনিও ভালো থাকবেন। নানুর খেয়াল রাখবেন, কেমন? আমার ডাক্তার মশাই তো আছেনই এখানে, আপনার যে কোনো প্রয়োজনে তাকে স্মরণ করবেন। আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, মিসেস অলি। অলি আলভির কাছে আসতেই আলভি ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়। এমন ভাব করে যেন সে অলির ফোনে মারাত্মকভাবে ব্যস্ত সময় পার করেছে এতক্ষণ যাবৎ। যদিও বাস্তবতা পুরোই উল্টো, সে নোমান আর অলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে পুরোটা সময় জুড়ে। অলিকে নোমানের সাথে হাসতে দেখে তার কলিজা পুড়েছে ঠিকই, কিন্তু অলিকে সে ধরা দেবে না। কারণ সে জানে অলি নোমানকে ভাইয়ের চোখেই দেখে। তবুও কেন আলভির কলিজা পুড়ছিল? উত্তরটা আলভি জানলেও সম্পূর্ণভাবে উপেক্ষা করল। কারণ সে এতটাও মহান নয় যে অন্য ছেলের চোখের ভাষা পড়েই তার হাতে নিজের কলিজাকে সমর্পণ করে দেবে।